জি স্যার। হ্যাঁ, ওকে। তো রেকর্ডিং শুরু করলাম। এখন ক্লাস শুরু করতে গেলে প্রথমে আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের সাথে সিলেবাস নিয়ে একটু আলোচনা করি। সরি, এটা সিলেবাস না, সরি, এটা স্টপ শেয়ার। সিলেবাস হলো, এইটা হলো তোমাদের সিলেবাস, ফিজিক্স 2 এর সিলেবাস। দেখো এখানে অনেকগুলি চ্যাপ্টার আছে। চার্জ এন্ড ম্যাটার, কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স, দ্য ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই পর্যন্ত যদি তুমি পড়তে চাও, এই যে 4টা চ্যাপ্টার, তাহলে তোমার খুব ভালো ভেক্টর সম্পর্কে খুব ভালো জ্ঞান লাগবে। না হয় কিন্তু এই চ্যাপ্টারগুলি আসলে বুঝে যায় না। কিন্তু দেখা যাচ্ছে যে ভেক্টর নিয়ে এখানে কিন্তু কোনো চ্যাপ্টার নাই। কাজে আমি প্রথমেই একটু লিখছি, এ ভেরি গুড কমান্ড ইন ভেক্টর অ্যানালাইসিস ইজ নিডেড ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিকস। এই টপিকগুলি জানার জন্য তোমার আসলে খুব ভালো ভেক্টর অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে। না জানলে তুমি এই 4টা চ্যাপ্টার তুমি আসলে খুব ভালোভাবে মোটেও বুঝতে পারবে না। ঠিক আছে? তো এখন আমরা যেটা করব সেটা হলো আমরা আসলে 3টা লেকচার ধরে ভেক্টর অ্যানালাইসিস একটু পড়ার চেষ্টা করব। এইটার একটা বিশেষ বই আছে, বইটা একদমই সহজ। বইটা আমি তোমাদেরকে দিয়ে দিব এবং ওই বইটা দেখে আমি তোমাদেরকে মানে কি ভেক্টর অ্যানালাইসিস পড়তে হবে সেগুলি আমি তোমাদেরকে জানিয়ে দিব। তারপরে এই 4টা চ্যাপ্টার আসলে এই 1 2 3 4 এটা আসলে একটা বই থেকে পড়া যায়। এই বইটা আমি তোমাদেরকে দিয়ে দিব। ইন্টারফারেন্স এন্ড ডিফ্রাকশন, এটা যখন আমরা পড়বো তখন এটাতে যেই অংশটুকু লাগবে, এটা তোমরা আসলে ইন্টারমিডিয়েটে পড়েছিলেন, অপবর্তন, সমাবর্তন এভাবে লেখা ছিল। এগুলি তোমাদের মনে আছে কিনা জানি না, পড়লেই তোমাদের মনে পড়ে যাবে যে এটা ইন্টারমিডিয়েট বইয়ে ছিল। রিলেটিভিটি এন্ড লাইট ওয়েভ, আমার ধারণা রিলেটিভিটি কিছুটা তুমি ইন্টারমিডিয়েটে বইয়ে পড়েছিলাম। লাইট ওয়েভ, টাইট ওয়েভ এগুলো হলো তোমার একটা বইয়ের একটা অংশ ছিল মডার্ন ফিজিক্স, সেখানে থাকলেও থাকতে পারে, আমি ঠিক মনে করতে পারতেছি না। মডার্ন ফিজিক্স নামে আরেকটা চ্যাপ্টার আছে, এখানে বোর অ্যাটম মডেল, এই জিনিসগুলি আবার আরেকটা বই থেকে মোটামুটি এখানে 3টা বইয়ের আমাদের প্রয়োজন হয়। 3টা বই হলো গিয়ে তোমার 1 থেকে চ্যাপ্টার 7 পর্যন্ত পড়ার জন্য। এবং আরেকটা এর সাথে একটা ভেক্টর অ্যানালাইসিস নামে একটা বই আছে, যে বইটা পিডিএফ আমি তোমাদেরকে পাঠিয়ে দিব এবং আজকেও তোমাদেরকে এটাকে দেখাবো যেন তুমি এটার কমান্ডটা বুঝতে পারো। তো আমি তোমাদেরকে এই ভেক্টর অ্যানালাইসিস করার সময় খালি ম্যাথ করতে দিব, কারণ হলো কি ম্যাথ না করলে ভেক্টর অ্যানালাইসিসটা আসলে তোমার ফিলিংসটা আসবে না যে আসলে অঙ্কগুলি কিভাবে কাজ করছে। তার জন্য আমি তোমাদেরকে আজকে আমরা যেটা দেখব সেটা একটু আমি শেয়ার করি, যে আজকে আমরা কি দেখব। আমরা আজকে এই কয়েকটা জিনিস আমরা দেখার চেষ্টা করব, যেমন ধরো ডেফিনেশন, স্কেলার এবং ভেক্টরের ডেফিনেশন কি, এগুলি সম্পর্কে, ডাইরেকশন অফ এ ভেক্টর, এটা তাদের ভেক্টরের যে দিক সেই সম্পর্কে আমরা কত কিছু বলতে পারি। ম্যাগনিটিউড, মান কিভাবে বের করে সেটা একটু বলতে পারি। কম্পোনেন্টস অফ এ ভেক্টর, একটা ভেক্টরকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, কিভাবে করতে পারি সেই সম্পর্কে কিছু বলতে পারি। ইউনিট ভেক্টর কাকে বলে, নাল ভেক্টর কাকে বলে, ভেক্টর ফিল্ড কাকে বলে, এডিশন এন্ড সাবট্রাকশন অফ এ ভেক্টর, এই যে কয়েকটা জিনিস। তার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর হতে পারে, কয় রকম হতে পারে সেটা সম্পর্কে আমি একটু বলবো। আর তবে সারফেস কিভাবে বের করা যায় ভেক্টর দিয়ে, আর ভলিউম কিভাবে বের করা যায় ভেক্টর দিয়ে, এটা আসলে মূলত আমি বই দেখা বলবো। ঠিক আছে? বই দেখা বলার পরে আমি তোমাদেরকে পরে এটা সম্পর্কে অঙ্ক করতে দিব। তো আমি এখন এই শেয়ারিংটা বন্ধ করে আমি ইয়াতে যাই। আমি এখন দেখাতে চাই যে আমি আসলে কিভাবে আগাবো। আমি দেখো, আমি আরেক ধরনের ক্যামেরা এখন ব্যবহার করতেছি। তুমি আমার স্ক্রিনটাকে যদি ইয়া করো, হাইলাইট করো, এটাকে পিন করে দিতে হবে। এখন তুমি দেখতে পাচ্ছ একটা খাতা, তাই না? আমার স্ক্রিনে এই খাতায় আমি লিখবো। আশা করি এই লেখাটা কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু বলবা। প্রথমে আমরা দেখো ভেক্টর যখনই আমি পড়তে যাব, প্রথমে আমাদের ডেফিনেশনটা প্রয়োজন হবে, ভেক্টর এন্ড স্কেলার। লেখা কি ক্লিয়ার হচ্ছে, দেখা যাচ্ছে? জি স্যার। বুঝতে পারছি। অনেকদিন ধরে লিখছি না, তো যার জন্য হাতের লেখাও খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভেক্টর আমরা জানি যে স্কেলার যেমন একটা কোয়ান্টিটি, যে কোয়ান্টিটির আসলে কোনো দিক নাই, শুধুমাত্র মান আছে। কিন্তু ভেক্টর এমন একটা কোয়ান্টিটি যার মান ও দিক উভয় আছে। আমরা যখন ইন্টারমিডিয়েটে বইয়ে পড়ছি, আমরা দুইটা টার্ম পড়ছিলাম, যে টার্মগুলি কতগুলি টার্ম পড়ছিলাম, যেমন ধরো অ্যাক্সেলারেশন, যেটা বাংলা হয়েছিল ত্বরণ।
তারপরে আমরা পড়ছিলাম দ্রুতি। দ্রুতি হলো গিয়ে তোমার স্পিড, আর ভেলোসিটি বেগ। এখানে ভিতর তোমার অ্যাক্সেলারেশন হলো একটা একটা ভেক্টর রাশি, ভেলোসিটি হলো একটা ভেক্টর রাশি, কিন্তু স্পিড হলো একটা স্কেলার রাশি। কারণ তোমার ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন যখন তুমি বলতে চাও তখন তোমাকে দিক নির্দেশ করে দিতে হয়। ধরো একটা গাড়ি তুমি বলতে চাচ্ছ যে 50 মাইল পার আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছে বা দক্ষিণ দিকে যাচ্ছে, এইভাবে যদি তুমি বলো তখন ওইটাকে আমি বলবো এটা একটা, তাহলে তুমি একটা ভেক্টর রাশিকে ডিফাইন করতেছো। আর যখন তুমি বলছো যে একটা গাড়ি 50 মাইল পার আওয়ার বেগে চলছে বাট তুমি দিক বললা না, তখন এটা হয়ে যাবে আসলে একটা স্কেলার রাশি। সো আমরা যেটা বলতে পারি সেটা হলো ভেক্টরের দুটো জিনিস আছে, একটা হলো ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে হলো মান, আর আরেকটা জিনিস হলো ডিরেকশন, দিক। এই দুটো আছে, কিন্তু স্কেলারের শুধুমাত্র ম্যাগনিটিউড, আর কিছু নাই, দিক নাই। তো এটা অনেক সহজ একটা সংজ্ঞা, যে সংজ্ঞাটা আসলে তুমি ক্লাস 9-10 থেকে পড়ে আসছো, কাজে এটা নিয়ে আর আমি বেশি না বলি। তাহলে আমরা দেখি যে একটা ভেক্টর আসলে কিভাবে আমি প্রকাশ করতে পারি। আমি একটা ভেক্টরকে সবচেয়ে সহজ ভাবে এইভাবে প্রকাশ করতে পারি, দিস ইজ এ এক্স আই যোগ এ ওয়াই জেড। আমরা একটা 2 ডাইমেনশনাল ভেক্টর নিই, কারণ 3 ডাইমেনশনাল ভেক্টর হলো কি জাস্ট আরেকটা কম্পোনেন্ট বেশি। এখন আই জে কি, আমি যদি একটা 2 ডাইমেনশনাল একটা ছবি আঁকি, যদি এটা 2 ডাইমেনশনাল ছবি, তো এখানে মনে করো আমি ধরে নিচ্ছি, ধরো এটা একটা ভেক্টর এ, এটা যদি ভেক্টর এ হয় তাহলে এটার এক্স অক্ষ বরাবর ধরো আমি কতগুলি কম্পোনেন্ট থাকবে, এইটাকে আমি বলতে পারি এক্স, আর এটাকে আমি বলতে পারি দিস ইজ মাই এ ওয়াই। আর এখানে যদি একক ভেক্টর আমি বলি তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমি বলি আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা বলি জে। সো আমি যখন একটা ভেক্টর লিখি তাহলে তার কি কি থাকে, এটা হলো এক্স হলো তার এক্স অক্ষ বরাবর মান, এ ওয়াই হলো তার ওয়াই অক্ষ বরাবর মান, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আই, ওয়াই ভেক্টর বরাবর একক ভেক্টর হলো জে। তাহলে এটাকে যদি আমি অনেক সময় গণিতের, এখানে তো এক্স এ ওয়াই এগুলি কেমন আসলে, এটাকে আসলে কতগুলি নিউমেরিক্যাল মান, যেমন ধরো a ইকুয়াল টু ধরো 3i প্লাস 4j, তার মানে আই এক্স অক্ষ বরাবর সে তিনটা ঘর পরে ছেদ করছে, ওয়াই অক্ষের দিকে সে 4টা ঘর বরাবর ছেদ করছে। এইটাকে বোঝাচ্ছে হলো একটা এ ভেক্টর। এখন এইটাতে আসলে তাহলে আই আর জে কি, আই আর জে হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা দুইটা একক ভেক্টর। এখন আমি যদি 3D তে জিনিসটা কনসিডার করি, যেটা আমি এতক্ষণ বললাম সেটা হলো 2D। এখন যদি 3D তে কনসিডার করি তাহলে এটাতে আমরা আসলে আরেকটা কম্পোনেন্ট বাড়বে, সেটা হলো ধরো ax i যোগ ay j যোগ az k। এটা হলো তাহলে জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর। এখন আই জে কে এগুলিকে আমরা কি বলবো, এগুলিকে আমরা বলবো এগুলি হলো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর এক একটা একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কি জিনিস, একক ভেক্টরের সংজ্ঞা হলো যেই ভেক্টরের মান এক তাকে আমরা বলি একক ভেক্টর। এখন তোমাকে যদি বলে এই যে ভেক্টর, এইটার একক ভেক্টর বের করো, একক ভেক্টর আমরা সাধারণত এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি। এইটাকে তাহলে আমরা লিখবো ভেক্টর এ ডিভাইডেড বাই তার মান দিকে দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি একক ভেক্টর পাবো। তাহলে মান কিভাবে বের করে, মান বের করে এভাবে a ইকুয়াল টু রুট ওভার এ এক্স স্কোয়ার যোগ এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এই হলো গিয়া তোমার এ ভেক্টরের মান। তাহলে আমি যদি একটা এখন নিউমেরিক্যাল এক্সাম্পল দেখি, ধরো আমি একটা ভেক্টর নিলাম, a equal to 3i plus 4j plus 5k। তাহলে এখন তোমাকে বলা হচ্ছে যে তুমি এই ভেক্টরটার
এ বরাবর একটা একক ভেক্টর বের করো, তাহলে তোমার প্রথমে কি করতে হবে, মান বের করতে হবে। সেটা হলো √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার। কোথা থেকে পেলাম? ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। তাহলে এটা কি দাঁড়ালো? এটা হবে 9 প্লাস 16 প্লাস 25। তাহলে এটা কত হলো? √50। তার মানে a ইউনিট ভেক্টর ইকুয়াল টু হবে ভেক্টর a ডিভাইডেড বাই a। তার মানে কি দাঁড়ালো? 3i প্লাস 4j প্লাস 5k ডিভাইডেড বাই √50। এইটাই হলো একক ভেক্টর a এর মান। তো এটা একটা সহজ একটা ডেরিভেশন, আমরা এরকম হতে একটা অঙ্ক করতে পারি। এখন দুইটা ভেক্টর, সাপোজ দুইটা ভেক্টর পেলাম, একটা হলো a হলো ax I প্লাস ay j প্লাস az k, আবার একটা b ভেক্টর আমি পেলাম, এটাকে আমি বলতে পারি bxi by j প্লাস bz k। এই দুটো ভেক্টর যদি থাকে তাহলে এখানে আমি a প্লাস b আমি বের করতে পারি। দুইটা ভেক্টর আমি চাইলে যোগ করতে পারি। যোগ করব কিভাবে? তার মানে আমার i এর সাথে এর যে কম্পোনেন্ট আছে সেটা আমার যোগ করে দিতে হবে। ax প্লাস bx I প্লাস ay প্লাস by j প্লাস az প্লাস bz k। আচ্ছা, এখন এইভাবে আমি যোগ করতে পারি। আবার যদি ছবি এঁকে দেখি, ধরো তোমাকে বলা হয়েছে যে দিস ইজ এ ভেক্টর a, দিস ইজ ভেক্টর b। এটাকে আমি কিভাবে যোগ করব? আমি করব কি, আমি ভেক্টরটাকে একই ডিরেকশন ঠিক রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। তাহলে বি ভেক্টরটাকে যদি আমি একই জায়গায় রাখি, এ ভেক্টরটাকে আমি সরিয়ে এখানে নিয়ে আসতে পারি। এটা বি, এটা এ, এটা তাহলে হবে এ প্লাস, ঠিক আছে? এইভাবে আমি যোগ করতে দিতে পারি। তাহলে আমার এই ভেক্টরটা আমি যদি এইটাকে গ্রাফিক্যালি আঁকি বা এইভাবে যোগ করি, দুইটা কিন্তু আসলে একই মানই দিবে আমাকে, ঠিক আছে? এটা আমার বুঝতে হবে। তারপরে চাইলে আমি একইভাবে বিয়োগও করতে পারি, ভেক্টর এ মাইনাস ভেক্টর বি, এটা বিয়োগও করতে পারি। বিয়োগ করলে কি আসবে? এটা আসবে ax মাইনাস bx I প্লাস ay মাইনাস by প্লাস, সরি এখানে j লেখা হলো না, j প্লাস az মাইনাস bz k। জাস্ট আগের জায়গায় আমি আগে ছিল এখানে প্লাস ছিল, এগুলো মাইনাস হবে, আগে ছিল প্লাস এখন মাইনাস। এখন এই জিনিসটা, এই ছবিটা থেকে আমি কিভাবে বের করতে পারি? এখন এ যদি এরকম হয় তাহলে বি হয়ে যাবে এরকম, নিচের দিকে চলে আসবে, তাই না? তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে এখন আমি এ যদি বলি এভাবে আছে, বি যদি বলি এভাবে আছে, তাহলে এটা এ, এটা বি, এটা হবে তাহলে এ, এটা হবে মাইনাস বি, সরি এটা হবে মাইনাস বি। তাহলে এটা হয়ে গেল এ মাইনাস বি। দুইটা কিন্তু আসলে দেখো রেজাল্ট কিন্তু দুই রকম আসবে, একটা এ প্লাস বি, এ মাইনাস বি, দুইটার ডিরেকশন কিন্তু দুই দিকে, একটা এদিকের ডিরেকশন হলে আরেকটা ডিরেকশন হবে আরেকটা। সো এইভাবে আসলে আমার রেজাল্ট একই থাকবে, আমি কম্পোনেন্ট হিসাবে করি বা ছবি আঁকি করি বা অন্য যেভাবে করি, আমার কিন্তু রেজাল্ট সবসময় একই আসবে। তাহলে আমি কি পেয়ে গেলাম? আমি চাইলেই ভেক্টরকে, দুইটা ভেক্টরকে যোগ করতে পারি, দুইটা ভেক্টরকে বিয়োগ করতে পারি। এখন আমরা যাই হলো কি কঠিন জায়গাটায়, যেখানে গুণ করতে হবে। গুণ আবার তিন রকম। একটা গুণ হলো মাল্টিপ্লিকেশন অফ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সাথে সাথে করবা, ঠিক আছে? আর লেখা বুঝতে না পারলেও সাথে সাথে জিজ্ঞেস করবা, কারণ এটা একবার অন্তত আমি বুঝিয়ে দিব। তবে এটা রেকর্ডিং যেহেতু থাকবে, তুমি চাইলে আবার দেখে নিতে পারবো, সমস্যা হবে। মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর উইথ
স্কেল। ঠিক আছে, ধরো আমি লিখলাম এম, তার মানে এটা হলো এম হলো একটা স্কেলার কোয়ান্টিটি, এ হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। ফর এক্সাম্পল, উপরে কি লিখছেন স্যার? মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর। ভেক্টর উইথ স্কেলার। স্কেলার, আচ্ছা লেখাটা আবার কেটে ঠিক করে দিই। অনেকদিন ধরে লিখি না তো, হাতের লেখা একটু খারাপ হয়ে গেছে। এই কয়েকদিন দুদিনের ভিতরে আসলে লিখি না। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর উইথ স্কেলার, ঠিক আছে। আচ্ছা, এম এ তো ধরো 5 এ, এম হলো 5। এখন আমি যদি বলি দিস ইজ মাই ভেক্টর এ, দিস ইজ মাই ভেক্টর এ, তাহলে 5 এ মানে কি, ঠিক এরকম 5টা, 1 2 3 4 5, এই 5টা মিলে এখান থেকে এত এটা হবে, তাহলে 5। ঠিক আছে, তার মানে কি, একটা ভেক্টরকে 5 দিয়ে গুণ করে দিব, তার মান একই থাকবে, দিক শুধু, সরি, দিক একই থাকবে, মান 5 গুণ বেড়ে যাবে। এই হলো গিয়ে তোমার আসলে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর উইথ স্কেলার। এখন হলো মাল্টিপ্লিকেশন লেখাটা একটু ভালো করে লেখার চেষ্টা করি, অফ ভেক্টর উইথ ভেক্টর। এটা হলো দুই রকম, একটাকে আমরা বলি স্কেলার প্রোডাক্ট, একটাকে বলি আমরা স্কেলার প্রোডাক্ট। ধরো দুইটা ভেক্টর এ, এটাকে যদি ডট বি লিখি, এটাকে বলে হয় স্কেলার প্রোডাক্ট, বা আরেকটা নাম আছে সেটাকে বলা হয় ডট প্রোডাক্ট। এটাকে বলা হয় ডট প্রোডাক্ট, ঠিক আছে, এ ডট বি। এখন ধরা যাক এ, এটার মান হলো, প্রথমে আমি এটা লিখি, এটার মান হলো এ বি cos থিটা। দেখো এ বি cos থিটা আমি যেখানে লিখছি সেখানে কিন্তু কোনো ভেক্টর চিহ্ন দিই নেই। ভেক্টর চিহ্ন না দেওয়ার কারণ হলো এ বি এখন কিন্তু শুধু তার মান আছে, দিক নাই। এখানে কিন্তু মান দিক দুইটাই ছিল, কিন্তু যখন এ বি cos থিটা লিখবো তখন এ এবং বি ভেক্টরের শুধু মানটা আমি লিখবো, দিক সম্পর্কে আমি কিছুই বলবো না। আর cos থিটা হলো এ এবং বি দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল। ধরো এরকম, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, মাঝখানের অ্যাঙ্গেল হলো থিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে এইভাবে আমরা প্রকাশ করতে পারি। আবার এটাকে আবার আমি আরেক ভাবে প্রকাশ করতে পারি, কিরকম, ধরো ভেক্টর এ ইকুয়াল টু আই এ এক্স প্লাস জে এ ওয়াই প্লাস কে এ জেড, আর বি ইকুয়াল টু আই বি এক্স যোগ জে ওয়াই প্লাস কে বি জেড। তাহলে এ ডট বি ইকুয়াল টু হবে আই এ এক্স যোগ জে এ ওয়াই প্লাস কে এ জেড ডট আই বি এক্স যোগ জে বি ওয়াই প্লাস কে বি জেড। আচ্ছা, এখন আমি যখন আই ডট আই লিখবো, তাহলে আমি কি লিখবো, দিস ইজ ইকুয়াল টু আই cos, দুইটা একই ভেক্টর তাই না, আই হলো অক্ষ বরাবর একক ভেক্টর, আই হলো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। আর আই এর মান কত, একক ভেক্টর, কাজেই এটার মান হবে 1, কাজেই এটা হবে 1 ইনটু 1 ইনটু cos 0 মানে হলো এটা 1, তার মানে দিস ইজ ইকুয়াল টু 1। কিন্তু আমি যখন আই ডট জে করব, আই ডট জে তে দেখো আই এর মান হলো 1, জে এর মান হলো 1,
এবং আই ডট জে এর মাঝখানের অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাই না? কারণ একটা হলো আই হলো এক্স অক্ষ বরাবর, জে হলো ওয়াই অক্ষ বরাবর। সো এটা হবে cos 0 ডিগ্রি। কোন সূত্র দিয়ে পেলাম? এই যে ab cos থিটা, এই সূত্র দিয়ে আমি বের করছি, ঠিক আছে? সো ইট উইল বিকাম 0। তার মানে যখন i এর সাথে i গুণ হবে তখন আমি পাবো 1, i এর সাথে j বা k গুণ হলে আমি পাবো 0। এখন দেখো এই গুণটা আমরা একটু খেয়াল করি। i এর সাথে একবার এখানে আছে i এর গুণ, তার মানে এটা 1। i এর সাথে যখন j গুণ হবে তখন হবে 0, i এর সাথে k গুণ হলে 0 হবে, j এর সাথে i গুণ হলে 0 হবে, j এর সাথে j গুণ হলে 1 হবে, j এর সাথে k গুণ হলে 0 হবে, আবার k এর সাথে i এর গুণ 0, j এর গুণ 0, k এর সাথে k এর গুণ হলো 1। কাজে এখানে মাত্র তিনটা টার্ম থাকবে, একটা হলো ax bx প্লাস ay by প্লাস az, ঠিক আছে? জাস্ট এই টার্মটা থাকবে, আর কিছু থাকবে না। তিনটা টার্ম থাকবে, বাকি টার্মগুলি সবগুলি 0 হয়ে যাবে। আশা করি এগুলি তোমরা আগে জানো। আমি যেহেতু অঙ্ক করতে দেব তার আগে তোমাদেরকে একটু একটু দেখা দিচ্ছি। তারপরে আমরা যাই ক্রস প্রোডাক্টে। যখন ক্রস প্রোডাক্ট, আমি যখন ক্রস প্রোডাক্ট নেব তখন আমার বিয়া করতে হবে যে যদি ধরো a ভেক্টর ইকুয়াল টু i ax যোগ j ay প্লাস k az আর b ইকুয়াল টু i bx যোগ j by প্লাস k bz, ঠিক আছে? এইটা হলো যেহেতু আমার দুইটা, তাহলে এদের ক্রস প্রোডাক্ট যখন আমি নিব তখন আমার একটা ম্যাট্রিক্সের মতো করে ডিটারমিনেন্ট লিখতে হবে i j k ax ay az x by dz। তাহলে i ইকুয়াল টু, প্রথমে যখন i নিবা তখন এই লাইনটা বাদ যাবে, এগুলো আগে জানো, তারপর আমি একটু মনে করে দিই। ay bz মাইনাস az y, যখন তুমি j নিবা তখন তুমি শুরু করবা এখান থেকে az bx মাইনাস ax bz, আর যখন k নিবা তখন এই লাইনটা বাদ দিবে, এখান থেকে শুরু হবে ax by মাইনাস ay bx। এতটুকু পর্যন্ত এখানে আমি থামবো, কারণ এখন আমি তোমাদেরকে অঙ্ক করতে দিই, ঠিক আছে? এখন এই যে ax ay az এগুলি হলো সব নাম্বার, তাই না? কাজে এই নাম্বার থাকলে তুমি অঙ্ক করতে পারবা। আমি তাহলে তোমাকে একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদেরকে কিছু অঙ্ক এখন করতে দিই। দেখতে পাচ্ছ প্রথমে যে অঙ্কটা করতে দিব সেটা হলো এখানে এরকম। প্রবলেম 1টা দেখো, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অফ দ্য ফলোইং ভেক্টর। দেখি করতে পারো কিনা। তুমি যদি নিজে অঙ্ক না করো তাহলে শিখতে পারবে না। প্লিজ অঙ্কটা করো, আমি তোমাদেরকে রেজাল্ট বলে দিব। তুমি অঙ্কটা শুধু জাস্ট কন্টিনিউ করো। কমেন্টে তোমরা যে কমেন্ট আছে কমেন্টে রেজাল্টটা পাঠাবা, ঠিক আছে? জোরে বলো, কমেন্ট করবা, কমেন্ট করে রেজাল্টটা পাঠিয়ে দিবা। দেখি কয়জন করতে পারো দেখি। না হয় মুখেও বলতে পারো, কারণ কমেন্টে মনে হয় তোমার ইউনিট ভেক্টরগুলো লিখতে পারবা না। কে করতে পারো একটু বলে দাও। সেটা রেকর্ডিং হচ্ছে তো।
আমি এখানে উত্তর কিন্তু লিখে দিব একটু পরেই। স্যার 0.15 হবে কি? 0.15 কেন হবে বলো? আমি এটা হলো তোমার 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার কত হয়? স্যার 50 হবে না? আর root 70 এক্স্যাক্টলি root 70 তাহলে উত্তর এটা হওয়া উচিত না। দেখো আমি তোমার লিখে দেখাই। Root 52 8/72 এইভাবে রাখো, বেশি জটিলে যেও না, ঠিক আছে? আমি ওই যে ইউনিট ভেক্টরের চিহ্নটা দিলাম না, শুধুমাত্র রেজাল্টটা লিখলাম। দেখো এইটা রেজাল্ট হওয়া উচিত এটা, তাই জি না? স্যার হয়েছে আচ্ছা ঠিক আছে, স্যার হয়েছে তোমার হয়েছে কিনা? স্যার কোথায় দিছি? স্যার অ্যানসারটা কোথায় লিখেছি? ওই অ্যানসারটা স্যার অ্যানসার মিলেছে এখানে শেয়ার করছি, ওখানে লেখা দেখা যাচ্ছে না? জি স্যার মিলেছে আমি ঠিক প্রবলেম 1 এর বাম পাশে ডান পাশে লিখে দিছি রেজাল্টটা। ও আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখতে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে, এবার তাহলে প্রবলেম 2 তে যাও। লিখছি, বলছি যে ফাইন্ড দ্য ভ্যালু অফ সি ফ্রম দ্য ইকুয়েশন a plus b equal to c। একদম সহজ, একদম সহজ, মুখে মুখে পারা যাবে। find the value of c আমি রেজাল্ট লিখে রাখলাম, তোমাদের একজন বললে লিখবো। Sir, 12i plus 13j. একটু জোরে বলো। Sir, 12i 12i plus যে 13j. 12i প্লাস 13j. 13j, বাস এই তো হয়ে গেল, অঙ্ক শেষ। এই তো, তার কিছু আছে? কিছু নাই। যাও এবার তুমি তাহলে প্রবলেম 3 করো। dot product হ্যাঁ, আমি নিজে করি নাই অবশ্য, একটু দাঁড়াও। কত আসছে? 36 plus 18 minus 6, তার মানে হলো 30 40 কত? হ্যাঁ ইয়েস ইয়েস 48। তারপর তুমি ক্রস প্রোডাক্টটা করো।
4 number থেকে 8i minus 13j plus 2k 8i minus 13j plus 2k ওকে okay okay হয়েছে 8i minus 13j plus 2k জি স্যার 8i 13j 2k ওকে ফাইন ফাইন আচ্ছা তারপরে একটা অঙ্ক আছে এটা find the angle between the vector this আচ্ছা এই অঙ্কটা কিভাবে করতে হবে এই অঙ্কটা করতে হবে এই ধরনের একটা সূত্র দিয়ে এটা কি যে cos theta ওইখানে বসে দেখছি স্যার এর আগে অঙ্কটা একটু করে মাইনাস দিই 13 হবে না প্লাস হয়ে যাবে a dot b equal to ab cos তো ক্যাপিটাল হচ্ছে না কেন cos থিটা থিটা দিতে হবে সিম্বল থেকে থিটা দিতে হবে থিটা খুঁজে বের করতে হবে কোথায় থিটা তাহলে এই অঙ্কে কি করতে হবে এই যে সূত্রটা ব্যবহার করো a ডট b ইকুয়াল টু ab cos থিটা প্রথমে তুমি a ডট b এর মান বের করো a ডট b কত আসে সেটা দেখো a আর b দুইটার আলাদাভাবে মান বের করো তারপরে তুমি করবা কি এইভাবে লিখবা cos থিটা ইকুয়াল টু ভেক্টর সাইন দিতে পারছি না কন্ট্রোল বি a ডট b ডিভাইডেড বাই কন্ট্রোল একটু গাঢ় করে লিখলে বুঝবা যে এটা ভেক্টর ঠিক আছে এই সূত্র দিয়ে cos থিটা বের করব এটা কিন্তু একটু ক্যালকুলেটর লাগতে পারে কারণ এটা থিটা বের করতে গেলে cos ইনভার্স বের করতে হবে ঠিক আছে দেখি করো তো দেখি আমার কাছে কিন্তু ক্যালকুলেটর নাই যে আমার পক্ষে করা একটু কঠিন তবে আমি a ডট b কত আসে এবং ab কত আসে এটা বলতে পারি আচ্ছা দেখি আমি বের করি তোমরা করো পাবো ইকুয়াল টু হবে দাঁড়াবে হলো 4 divided by 3 into 7 4/2 এটা ক্যালকুলেটর লাগবে একটু ক্যালকুলেটর বের করি ক্যালকুলেটর divided by 21 ইনভার্স ফাংশন ক্যালকুলেটর ব্যবহার করতে পারছি না ইনভার্স কিভাবে বের করে ক্যালকুলেটরে তোমার cos ইনভার্স কত আসে বলো তাহলেই হবে cos ইনভার্স একটা সংখ্যা আসবে সেটা কত তোমরা এটা বের করে দাও
পারছো বের করতে? এ ডট বি কত আসছে বলো? স্যার 4 হয়। ও ঠিক আছে, এ ডট বি ঠিক আছে। এ কত আসছে? 3 3। তাহলে বি কত আসছে? 7 7। তাহলে মানে তোমার cos ইনভার্স 1 4 ডিভাইডেড বাই 3 ইনটু 7, তাই না? তার মানে 4 ডিভাইডেড বাই 21 আসার কথা। এটাকে ক্যালকুলেটর দিয়ে বের করা যাবে যে এটা cos কত ডিগ্রি, থিটা কত হয়। বুঝতে পারছো? কিন্তু আমি আমার কাছে ক্যালকুলেটর না থাকায় বুঝতে পারছি না কিভাবে করব। স্যার 79.47 79/4 হতে পারে, এটা হতে পারে 79/4 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর, তুমি বের করলা। ওকে, লেট আস মুভ অন। আচ্ছা, এখানে আছে তিনটা ভেক্টর দেওয়া আছে আর বলা হচ্ছে যে এটার ভলিউম বের করো। এইটা বের করার ফর্মুলাটা আমি তোমাদেরকে লিখে দিই। এটা বের করার ফর্মুলা হলো এরকম, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট আর একটার ডট প্রোডাক্ট। তার মানে এইভাবে আমি লিখবো, সবচেয়ে সহজ ভাবে লিখলে এইভাবে। ভেক্টর এ ডট বি ক্রস, ক্রস তো এভাবে দিলে হবে না, ক্রস সি। ঠিক আছে, দেখি এই সূত্রটা দিয়ে বের করো। এটাতে প্রথমে কি করতে হবে? প্রথমে করতে হবে কি, বি ক্রস সি বের করে নিতে হবে, তারপরে এ ডট বের করতে হবে। দেখি এটা করে ফেলো, তারপর আমরা বইয়ে যাব। আমরা তারপর বাকি আর 10-15 মিনিট যা আছে বইয়ে কাটাবো। নেক্সট দিন থেকে আমরা পুরো সময়টা ক্লাস করতে পারবো। এখন তুমি একটু এটা বের করে ফেলো, এই অঙ্কটা শেষ করি, তারপর আমরা বইয়ের অঙ্কগুলো একটু দেখবো খুব দ্রুত। স্যার 4 নম্বরের অ্যানসারটা একটু দেখবেন, ওখানে -13 কিভাবে আসে? যাই 4 নাম্বার, হ্যাঁ দেখো এই যে না, এটা। আমার এখানে +13 আসে, বিকজ ওই আমার যদি জেটা বাদ দিই তাহলে 3 -3 না ইনটু না, তোমার দেখো, তুমি যে যখন নিবা তখন তোমার শুরু করতে হবে ডান পাশের থেকে, কে থেকে। এর এই -3 ইনটু 3, তার মানে হলো 9, -9 -4, এইভাবে -13 হবে। এটা তুমি আবার একটু কখন ডান পাশ থেকে নিতে হবে, কখন বাম পাশ থেকে তাহলে? এটা সব সময় যে জিনিসটা তুমি যে লাইনটা বাদ দিবা সেই লাইনের ডান পাশ থেকে শুরু করবা। যেমন ধরো তুমি যে লাইনটা যখন বাদ দিবা তখন তার ডান পাশে কি আছে, কে এর লাইন, কে এর লাইনের উপরে থেকে শুরু করতে হবে। এইভাবে করলে তোমার সহজ হবে। ঠিক আছে, তুমি যখন যে লাইন বাদ দিবা তখন তুমি যদি বাম পাশ থেকে শুরু করতে চাও তখন একটা মাইনাস দিতে হয়। তো একই কথা, তুমি যেভাবেই করো তোমার -13 যে আসার কথা। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা তারপর আবার আমি ওখানে যাই, এটা একটু করো, শেষ করো। এটা কি হবে দেখো, বি ক্রস সি। বি ক্রস সি মানে হলো
বি ক্রস সি আসছে কার কত? আমার আসছে আই I minus মাইনাস 14 12 নাকি 12 মাইনাস 12 যে আসছে না না 14 যে আসছে না 14 যে 14 আসছে 14 যে minus 24 কে মাইনাস 24 কে ঠিক আছে। জি স্যার তো এখন ইয়া যদি গুণ করো তাহলে এখানে আসবে 28 এটা তাহলে যদি এ দিয়ে গুণ করো তাহলে আসবে আমার আসছে হলো -2 দেখো তো তোমাদের কি আসছে জি স্যার -2 আসছে দেখি 2 20 -28 প্লাস 24 আমার -2 আসছে তোমাদের কি আসে দেখো এটা কি এটা হলো পুরাটা জি স্যার -2 -2 দেখো এটা তো বানিয়ে বানিয়ে অঙ্ক দিছি কিন্তু ভলিউম কিন্তু কখনো মাইনাস হয় না বুঝছো পারছো তুমি যতক্ষণ প্রপার একটা অঙ্ক দেখবা তখন দেখবা যে ভলিউমটা প্লাস আসছে ভলিউম কখনো মাইনাস হতে পারে না যাই হোক অঙ্ক তো আমি বানিয়ে দিছি তার জন্য এরকম আসছে যাই হোক তোমরা অঙ্ক ঠিক মতো করছো তাহলে লেট আস স্টপ শেয়ারিং দিস থিং এন্ড আমরা এখন আরেকটা বইটা একটু দেখি যে বইটা আমাদের দেখার কথা স্যার আমাদের বইয়ের নামটা একটু হ্যাঁ বই তো তোমাদেরকে বইটাই পাঠিয়ে দিব আমি ঠিক আছে একটু অপেক্ষা করো আমি তোমার ওখানে বইটা পাঠিয়ে দিব স্যার কোথায় স্যার ক্লাসরুম খুলবেন কি? তোমাদের মেসেঞ্জারে যদি পাঠানো যায় তাহলে পাঠাবো আর না হয় এটা কোনো একটা ড্রাইভে রেখে ড্রাইভের লিংকটা তোমাদেরকে দিয়ে দিব আর কি স্যার আপনি ক্লাসরুম স্যার গুগল ক্লাসরুম একটা ওপেন করে নিয়ে আমাদের একটা ক্লাসরুমে আমি ভালো মতো অভ্যস্ত হয়নি তো একটু আমাদেরকে সময় দাও তাহলে আমি অভ্যস্ত হয়নি ঠিক আছে আমি অভ্যস্ত হয়ে তারপরে তোমাদেরকে দিয়ে দেব। এই যে এটা হলো সেই বই এটাকে বলে ভেক্টর লিংক অ্যানালিসিস দিতে পারেন না ঠিক আমাদেরকে আছে এই বইটা তোমাদের লাইব্রেরিতে থাকার কথা ঠিক আছে আমি খুব আজকে আমি যা কভার করছি সেখানে 2টা চ্যাপ্টার আছে স্যার বইয়ের নামটা একটু দেখান হ্যাঁ আচ্ছা আবার উপরে যাচ্ছি বইয়ের নাম হলো ভেক্টর অ্যানালাইসিস বাই মুরে আর স্পাইজেল নামে ভদ্রলোক লিখছেন এটাকে বলা হয় শাউন সিরিজের বই শাউন সিরিজ এরা অনেক অঙ্কের বই প্রকাশ করে আর কি স্যার এটা কোন এডিশন এইটা আমি কোন এডিশন জানি না যেই এডিশন আছে সেইটাই পড়বা ঠিক আছে এইটা খুব বেশি পরে এডিশন হয় নাই বুঝছো বই কেনার প্রয়োজন নাই তো তুমি জাস্ট এটা ইয়া থেকে বের করতে পারবা তোমাকে আমি পাঠিয়ে দিব ওখান থেকে তুমি দেখে নিতে পারবা ঠিক আছে ওকে স্যার এডিশন নিয়ে আর মাথা কামাও না যেটা আছে সেটাই পড়ো আচ্ছা এই হলো গিয়ে তোমার বইয়ের কয়েকটা পৃষ্ঠা পড়ে যাই এই হলো এইখানে আমরা আজকে আসলে ভেক্টর এন্ড স্কেলার এই অংশটা এবং ডট এবং ক্রস প্রোডাক্ট এই দুইটা জিনিস আমরা একটু দেখছি আমরা এখানে একটু দেখি যে এখানে আর কিছু আছে কিনা ঠিক আছে এই দেখো ভেক্টরের ডেফিনিশন আছে ঠিক আছে স্কেলারের ডেফিনিশন আছে ভেক্টর অ্যালজেব্রা গুলি কি এর কিভাবে ভেক্টর দুইটা ভেক্টর কখন সমান এইটা ভেক্টরে এদিকে হলে মাইনাস এদিকে হবে জাস্ট এইসব ডেফিনিশন সহজ সহজ কথা বলা আছে তারপর কিভাবে সাম করা যায় দুইটা ভেক্টর এটা বলা আছে ডিফারেন্স কিভাবে বের করে ও নাল ভেক্টর বা জিরো ভেক্টর যে ভেক্টরের মান 0 সেটা হলো নাল ভেক্টর ঠিক আছে এটা বলা হয়নি মাঝখানে এই যে কিছু ল আছে যে a প্লাস b ইকুয়াল টু b প্লাস a প্লাস b প্লাস c তার মানে তুমি b প্লাস c যোগ করার পরে যদি এর সাথে যোগ করো a প্লাস b এর সাথে যদি যোগ করার পরে যদি c এর সাথে যোগ করো দুইটা সমান হবে m a ইকুয়াল টু am একই কথা এই দুইটা স্কেলারের গুণফল একই কথা এই নিয়মগুলি সম্পর্কে একটু বলা হয়েছে ইউনিট ভেক্টর কাকে বলা হয়েছে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর মানে ijk ডেফিনিশনটা বলা হয়েছে ঠিক আছে আমি একটু আস্তে আস্তে যাই তোমার মনে বেশি ফাস্ট হয়ে গেছে ঠিক আছে রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর গুলো ijk যেটা আমি বারবার লিখছি সেগুলিকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর তারপর আমরা একটু পিছিয়ে যাই তারপরে কম্পোনেন্ট অফ এ ভেক্টর এই যে a1 a2 আমরা ax ay az লিখছি কিন্তু a1 a2 a3 ও লেখা যায় এইগুলিকে বলা হয় কম্পোনেন্ট ম্যাগনিটিউড কিভাবে বের করা হয় সেটা এখানে দেখানো হয়েছে তারপরে তোমার স্কেলার ফিল্ড বলতে কোন একটা ফাংশন যে ফাংশন x y z এর উপর ডিপেন্ড করে এটা যদি ভেক্টর স্কেলার হয় তখন এটাকে ফাই ক্যাপ বলা হয় এটা একটা ফাংশন ঠিক আছে যেমন ধরো টেম্পারেচার একটা ফাংশন হতে পারে
তবে এই যে ইকুয়েশনটা আছে ইকুয়েশন 2 যেটা phi = xyz x³ + y - z স্কয়ার, এটা একটা স্কেলার ফিল্ড, কারণ এখানে কোনো i j k এগুলি দেওয়া নাই, ঠিক আছে। আচ্ছা, ভেক্টর ফিল্ড যদি যখন কোন একটা v x y z এর ভিতর i j k টার্মগুলি থাকে, তখন আমরা এগুলিকে বলাই এগুলি একটা ভেক্টর ফিল্ড। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না বলে আমি তখন বলিনি। তবে কিছু এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে। এই চ্যাপ্টারে কিছু অঙ্ক দেখি আমরা, যে কোনো একটা অঙ্ক আছে কিনা যেটা আমাদের একটু দেখতে পারি। এগুলি গ্রাফিক্যালি কিভাবে সাম বা সাবট্রাকশন করা যায় সে সম্পর্কে ওরা কথা বলছে। এখানে তেমন অঙ্ক থাকার কথা না, শুধুমাত্র এই যে একটা অঙ্ক দেখো, ম্যাগনিটিউড এ ভেক্টর, এই যে এগুলির ম্যাগনিটিউড বের করতে বলে। 22 নম্বর অঙ্কটা একটু দেখতে পারো, একটা অঙ্ক সহজ, এগুলি কিভাবে ম্যাগনিটিউড বের করতে হয় কোন একটা ভেক্টরে সেটা দেওয়া হয়েছে। আবার কোন ক্ষেত্রে তিনটা ভেক্টরকে যোগ করছে, যোগ করার পর তার ম্যাগনিটিউড বের করছে, এটা করছে। কখনো এই যে বিয়োগ করে দেখছে, যে বিয়োগ করে তার ম্যাগনিটিউড কত হবে সেটা দেখছে। এইভাবে নানাভাবে সহজ কিছু অঙ্ক ওরা দিয়ে এরা শুরু করছে। আবার এখানে কিছু ইউনিট ভেক্টর কিভাবে, আর এর ইউনিট ভেক্টর কিভাবে, একটা আর ভেক্টর তার ইউনিট ভেক্টর কিভাবে বের করে। এখানে আসলে দুইটা ভেক্টর দিছে, r1 এবং r2, বলছে যে তাদের সাম বের করো। এই যে ক্যাপিটাল আর দুইটা সাম করছে, সাম করার পর বলছে যে তার ইউনিট ভেক্টরটা বের করো, ঠিক আছে। তাহলে কি করছে, ভেক্টর r ডিভাইডেড বাই r, এইটা হলো তার ইউনিট ভেক্টর, ঠিক আছে। সো আর মনে হয় না খুব একটা অঙ্ক এখানে থাকবে। ওই স্কেলার ফিল্ড সম্পর্কে একটু বলছে, যে এই যে দেখো এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট। 29 phi xyz যদি এভাবে করা থাকে, তাহলে phi এর মান বের করতে বলছে। 0 0 0 পয়েন্টে কত, 1 - 2 2 পয়েন্টে কত। এটা জাস্ট কি করতে হবে, এই ইকুয়েশনটায় x আর z y z এর মানগুলি বসা দিতে হবে। বসায় আমরা দেখবো যে এটা কত আসে, ঠিক আছে। আমরা দ্রুত যাই, তোমাদের 5টার সময় ছেড়ে দিব বলছি আজকে, তো আমাদের মনে হয় সময় প্রায় শেষ হয়ে আসছে। তো আমরা পরের চ্যাপ্টারটা একটু দেখি। এটা ডট এবং ক্রস প্রোডাক্ট, কিছু নিয়মগুলি বলা আছে যেগুলি আমি বেশিরভাগই আমি আসলে এখানে বলে দিছিলাম, ঠিক আছে। ক্রস এবং ভেক্টর প্রোডাক্ট, তারপরে এই যে এগুলি a ক্রস b, ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে a ক্রস b = -b ক্রস a, এটা কিন্তু ব্যতিক্রমী একটা নিয়ম, ঠিক আছে। তাই এই যে i ক্রস j = k, i ক্রস i = 0, এই জিনিসগুলি তোমাদেরকে একটু দেখার ছিল। তারপর ট্রিপল প্রোডাক্ট হলো তিনটা ভেক্টরের গুণফল, এটা হলো তার, আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম, এটা হলো তার ভলিউম নির্দেশ করে। তো এইগুলিকে, আচ্ছা, রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর এগুলি দরকার নাই, আমরা ডট ভেক্টরের কয়েকটা অঙ্ক এখানে করে দেওয়া আছে। তুমি ধরো এই যে এটা 6 নম্বর অঙ্কটা দেখতে পারো, এটা এইরকম বেশি না, 6 7 8 এরকম কয়েকটা অঙ্ক তুমি পাবা যে ভেক্টরের ভিতর অঙ্কগুলি করা আছে। তাহলে আমি একটু বলে যাই তোমাদের কোনটা করা উচিত। এখানে তুমি 7 করবা, 8 করবা, 9 করবা, 10 করবা, 11 দরকার নেই। তারপরে 10 করবা ও 11 তো এখানে গুলো আমার পরের পেজে যাই। 10 করার পরে 13 করতে পারো, 13 করো, করার দরকার নাই। তারপরে দরকার নেই। ক্রস প্রোডাক্টের থেকে তুমি তারপরে করবা 22 করবা, 22 করার পরে জাস্ট একটা অঙ্ক বললেই হয়, 28 করবা, ঠিক আছে। 28 করবা, 29 করতে পারো, বাস, দ্যাটস এনাফ, ঠিক আছে। এরপরে আর করার দরকার নেই। এই কয়েকটা অঙ্ক যদি করো তাহলে তোমাদের মোটামুটি এই দুইটা চ্যাপ্টার সম্পর্কে ভালো আয়ত্তে চলে আসবে। তো আমাদের ক্লাসটা শেষ করার আগে আমার একটু অ্যাটেন্ডেন্স দিতে হবে। আমি একটু আমার কাছে লিস্টে শুধু 18 জনের নাম আছে, বাকি নামগুলি বলতে হবে। প্রথমে আমি মাইশা জামান, আছো? মাইশা জামান, তুমি একটু আনমিউট করে বলে দাও। আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করলাম। স্যার আমি আছি। আচ্ছা, ঠিক আছে, মাইশা জামান আছো। রানিয়াকে তো দেখছি। জি স্যার আছি। রানিয়া তো দুইজন নাকি? না স্যার রানিয়া রানী একজন, আচ্ছা, রানী একটা, আচ্ছা। আমেনা আক্তার আছো? দেখছিলাম মনে হয় আমেনা আক্তার আছে। সাবিকুল, আচ্ছা আমি লিস্টটা একটু দেখি তাহলে সহজ হবে আমাদের। সাবিকুল নাহারকে দেখতে পাচ্ছি। স্যার আমি আছি। চৈতি আছো?
ইয়েস স্যার, জি স্যার আমি আসি। সবাই একটু unmute করে ফেলো। আমিনা হক, প্রেজেন্ট স্যার। আচ্ছা মোহনা আছো, প্রেজেন্ট স্যার। আচ্ছা মালিহা আছো, আচ্ছা অনন্ত, জি স্যার। অনন্দিতাকে আচ্ছা আছি। হ্যাঁ অনন্দিতাকে আমি দেখতে পাইছি। মাইশা বিনতে মিজান আছো? জি স্যার। Very good. নূরজাহান, জি স্যার। তাসনিম জাহান, জি স্যার আছি। সরকার জি স্যার। দেখতে পাচ্ছি, নাম দেখতে পাচ্ছি। পূর্ণতা রানী রয়, প্রেজেন্ট প্লিজ। আচ্ছা তারপর রাজিয়া ইসমাইল চাঁদনি Present, sir. আছে। ইশরাত জাহান আছো? ইয়েস স্যার। আচ্ছা এবার বাকিদের নাম একটু বলতে হবে। আসনা, আসনা আছো? আসনা, রাখি খান, রাখি আছে, তারপর স্যার সানজিদা জাহান। কিদা আছে, এখন চেহারা মনে পড়ছে সবার। স্যার রায়হানা মিম। মিম আছে, রায়হানা মিম। এখন আস্তে আস্তে সবার চেহারা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা তারপর বলো। স্যার সিনথিয়া আক্তার। সিনথিয়া, হ্যাঁ মনে পড়ছে। স্যার মেহনাজ কামাল। আবার বলো একটু। মেহনাজ কামাল। মেহনাজ না, তারপর বলো। স্যার হাদিয়াতুল হোসনা। হাদিয়া, হাদিয়াতুল, হ্যাঁ তারপর স্যার মুসলিমা জাহানি সাথী। মুসলেমা না, জি স্যার। মুসলেমা যা, তারপর আর কেউ আছো? তাহলে আমি পাইছি আসনা, রাখি, সানজিদা, রায়হানা মিম, সিনথিয়া, স্যার হাদিয়া। হাদিয়াতুল বলতেছি, তার মেহনাজ, হাদিয়াতুল, হাদিয়াতুল হুসনা না কি জানি নাম ছিল, তাই না? জি স্যার জি স্যার। হ্যাঁ, আর জি স্যার। আর হলো মুসলেমা জাহান, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আর কেউ আসছে বলে মনে হয় না। স্যার সুমাইয়া আলম আছে কিন্তু ও একটু সিক তো ও আর কি এজন্য ক্লাস করতে পারছে না। সুমাইয়া আলম। সুমাইয়া আলম। স্যার ওর মাইগ্রেনের প্রবলেম হইতেছে তো এই কারণে ও আর কি কোনো ডিভাইসে ক্লাস করতে পারতেছে না। ঠিক আছে, যাই হোক এটা আমরা কনসিডার করব। তো আমরা তাহলে চলে যাই, কারণ তোমার মনে হয় ক্লাস আছে, আমরা নেক্সট দিন থেকে টাইমলি করব, ঠিক আছে? খোদা হাফেজ সবাইকে, ভালো থেকো সবাই। জি স্যার। আচ্ছা আমি এন্ড করে দিলাম।